সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 2025 সালের জুনে সংগঠিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত ওই 12 দিনের যুদ্ধে ইরানের বহু সামরিক ও অসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়, বিশেষত দেশটির পারমাণবিক অবকাঠামো। তবে যুদ্ধোত্তর সময়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি যে দৃঢ় অবস্থান নিয়েছেন তা শুধু সামরিক প্রতিরোধ নয়, বরং এক প্রকার জাতীয় পুনর্জাগরণের প্রতীক। পেজিশকিয়ানের ঘোষণা দিয়েছেন, আমরা আবার গড়ে তুলব আমাদের পারমাণবিক শিল্পকে, কারণ জ্ঞান ধ্বংস করা যায় না। এই বক্তব্যটি আজ ইরানের নতুন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। ইরানের কৌশলগত অবস্থান, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্য, ইরানের কূটনৈতিক নীতি এবং বৈশ্বিক ভূরাজনীতির পরিণতি বিশ্লেষণ করেছেন ওয়াহিদ ফারুকী। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঘোষিত উদ্দেশ্য ছিল ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করা। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বহুবার জানিয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, বরং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সর্বদাই শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল। সুতরাং এই যুদ্ধ আসলে ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতা ভাঙার প্রয়াস ছিল। ইরান গত এক দশকে শুধু পারমাণবিক নয়, বরং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, স্যাটেলাইট উৎক্ষেপণ ও মেডিকেল রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে হুমকি হয়ে ওঠে, কারণ তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের চ্যালেঞ্জ তৈরি করছিল। তাই এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ছিল ইরানের আত্মবিশ্বাস ভাঙা, তাকে আবার নিষেধাজ্ঞা ও নির্ভরতার ফাঁদে ফেলা। তবে বাস্তবে ফলাফল হয় তার উল্টোটা। যুদ্ধের 12 দিনে অন্তত 1065 জন ইরানি নিহত হয়েছেন, কিন্তু ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি। তেহরান, নাতানজ ও ইস্পাহানের কিছু স্থাপনায় ক্ষতি হলেও মূল ভূগর্ভস্থ কেন্দ্রগুলো অক্ষত ছিল। এমনকি পেন্টাগনের নিজস্ব প্রতিবেদনও জানায়, হামলার কার্যকারিতা সীমিত ছিল। পেজেশকিয়ান বলেন, জ্ঞান আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে থাকে, ভবন ধ্বংস করে সেটি নষ্ট করা যায় না। এই মনোভাব ইরানের জাতীয় পুনর্গঠনের সূচনার চিহ্নিত করে। ইরান এখন ঘোষণা দিয়েছে, তারা তাদের পারমাণবিক অবকাঠামো আরও শক্তিশালীভাবে পুনর্গঠন করবে। পারমাণবিক শক্তি সংস্থা ইতিমধ্যে নতুন পরিকল্পনা তৈরি করেছে। ইরান প্রযুক্তিগতভাবে স্বনির্ভর, তাদের কাছে বিজ্ঞানী, প্রকৌশলী এবং গবেষণা পরিকাঠামো রয়েছে। একই সঙ্গে চীন, রাশিয়া ও কিছু ইউরোপীয় গবেষণা গোষ্ঠীও ইরানের পাশে রয়েছে। পেজেশকিয়ানের বক্তব্যে তাই আত্মবিশ্বাসের ছাপ, ধ্বংস করো, আমরা আবার গড়ব। কূটনৈতিকভাবে ইরানও নতুন অবস্থান নিয়েছে। নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, আমরা আলোচনার বিপক্ষে নই, কিন্তু শর্তযুক্ত আলোচনা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা করতে পারে, তবে তা হবে সমান মর্যাদার ভিত্তিতে। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে 3টি অগ্রহণযোগ্য শর্ত রেখেছিল: শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ। ইরান এগুলোকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষক আমির আলী আদলফাতের ভাষায়, ট্রাম্প এমন শর্ত দিচ্ছেন যা ইরান কখনো মানবে না, যেন ইচ্ছাকৃতভাবে চুক্তি ব্যর্থ করতে চান। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মার্কিন ডাবল গেম। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনার 6 দফা বৈঠক চলছিল। 6ষ্ঠ দফা শুরু হওয়ার আগেই ট্রাম্প ইরানের ওপর আক্রমণের নির্দেশ দেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটিকে কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধান কায়া কালাসকে ফোনে বলেন, আমরা যখন আলোচনায় ছিলাম তখন তারা বোমা ফেলছিল। এটাই মার্কিন কূটনীতির আসল মুখ। আরাকচি ইউরোপীয় নীরবতারও তীব্র সমালোচনা করেন। তার মতে, ইউরোপ ইসরায়েলের যুদ্ধাপরাধের নীরব দর্শক হয়ে আন্তর্জাতিক নৈতিকতা হারিয়েছে।
আরাকচি স্পষ্ট জানিয়েছেন, আমরা দ্রুত আলোচনায় ফিরব না। প্রথমে আমাদের নিশ্চয়তা লাগবে যে আলোচনার মাঝেই আরেকটি আক্রমণ হবে না। এটি ইরানের নতুন কূটনৈতিক বাস্তবতা। তারা এখন সামরিক নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিচ্ছে। এই যুদ্ধের আরেকটি ফল হল ইরানের জনগণের ঐক্যবদ্ধতা ও জাতীয় গর্বের উত্থান। যুদ্ধের পর সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা একক কণ্ঠে বলেছে, জ্ঞান ধ্বংস করা যায় না। পারমাণবিক কর্মসূচি এখন আর কেবল প্রযুক্তিগত নয়, এটি জাতীয় মর্যাদার প্রতীক। পশ্চিমা প্রচারণায় যেভাবে একে বোমা প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয়, বাস্তবে তা ইরানের আত্মনির্ভরতার প্রতীক। জনগণ এই প্রকল্পের সঙ্গে আবেগগতভাবে যুক্ত। যুদ্ধকালেও জনগণ সরকারের পাশে থেকেছে। আরাকচি বলেন, আমরা 12 দিনের যুদ্ধ সহ্য করেছি, কিন্তু কেউ পিছু হটিনি। বৈশ্বিকভাবে রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জাতিসংঘে জরুরি অধিবেশন আহ্বানের প্রস্তাব করে। চীন ঘোষণা দেয়, ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। রাশিয়া আরও জানায়, ইরানের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ শুরু হয়েছে। একদিকে ইরান, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহ, অন্যদিকে ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই বিভাজন এখন কেবল সামরিক নয়, প্রযুক্তি ও কূটনীতিতেও স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন এখানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে 2015 সালের জেসিপিওএ পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার পক্ষে। এই দ্বিধা ইউরোপীয় নীতিকে অচল করে ফেলেছে। ইরানের দৃষ্টিতে ইউরোপ এখন অবিশ্বস্ত মধ্যস্থতাকারী। ভবিষ্যৎ কূটনৈতিক বাস্তবতা অনুযায়ী ইরান এখন শর্তহীন আলোচনার দাবি জানাচ্ছে। তারা 3টি নিশ্চয়তা চায়। যুক্তরাষ্ট্র ভবিষ্যতে সামরিক হামলা থেকে বিরত থাকবে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে স্বীকৃতি দেবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অন্যথায় আলোচনার টেবিলে ফেরার কোনো প্রশ্নই নেই। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি এখন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করেছে। আইএইএ ও পেন্টাগনের রিপোর্টই দেখা যাচ্ছে আক্রমণের ফলাফল সীমিত ছিল। ফলে ট্রাম্পের অবলিটারেশন দাবি আন্তর্জাতিকভাবে হাস্যকর হয়ে উঠেছে। এটি যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে। ইরানের অভিজ্ঞতা এখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য একটা শিক্ষা। সিরিয়া, ইয়েমেন, এমনকি তুরস্কও দেখছে কিভাবে ইরান সামরিক আঘাতের পরেও প্রযুক্তিগতভাবে টিকে থাকতে পারে। এটি এক নতুন ইসলামী প্রতিরোধ মডেলের জন্ম দিয়েছে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি জ্ঞানভিত্তিক প্রতিরোধও সমান গুরুত্ব পাচ্ছে। সবশেষে বলা যায়, মার্কিন ইসরায়েলি আগ্রাসন ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও ঐক্যবদ্ধ করেছে। ইরানের রাজনৈতিক নেতৃত্ব আজ বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিচ্ছে, আক্রমণ জ্ঞানের মৃত্যু ঘটাতে পারে না, বরং প্রতিরোধের জন্ম দেয়। ইরানের পারমাণবিক পুনর্গঠন কেবল এক প্রযুক্তিগত প্রকল্প নয়, এটি এক রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মানসিক পুনর্জাগরণ। এই পুনর্জাগরণই আগামী দশকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র যদি প্রকৃত শান্তি চায়, তবে তাকে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে এবং আলোচনায় সমান মর্যাদা মেনে নিতে হবে। অন্যথায় ইরান তার নিজস্ব পথে এগিয়ে যাবে, প্রতিরোধের, জ্ঞানের এবং পুনর্গঠনের পথে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।